আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে নতুন আরেকটা ক্লাসে। আজকে এসওপি কোর্সের 6 নম্বর ক্লাস। আমরা ইতিমধ্যে 5টা ক্লাস কমপ্লিট করেছি। আর আপনারা কেউ যদি এখনো পর্যন্ত 5টা ক্লাস কমপ্লিট করে না থাকেন, তাহলে আমি প্রথমে বলবো আপনাদের কাজ হচ্ছে প্রথম যে 5টা ক্লাস আছে সেটা দেখা, দেন আজকের 6 নম্বর ক্লাসটা শুরু করতে পারেন। আদারওয়াইজ দেখা যাবে যে অনেক কিছু বুঝতে পারবেন না, কারণ আমরা প্রতিটা ক্লাসে অনেক অ্যাডভান্স টপিক কভার করি, অনেক বেশি বেশি আমরা ভ্যালু এখানে অ্যাড করি, যাতে করে প্রতিটা ক্লাস খুবই ইনফরমেটিভ হয় আর প্রতিটা ক্লাস থেকে আপনি কিছু না কিছু শিখতে পারেন। যদি আপনি একদম নতুন হয়ে থাকেন তাহলে তো এটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য, আর যদি নতুন নাও হয়ে থাকেন এরপরও আপনাদের শেখার অনেক কিছু কিন্তু থাকবে। যাই হোক, আজকের টপিকে তাহলে ফেরত যাই। আজকের যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কমন মিস্টেক অ্যান্ড হাউ টু অ্যাভয়েড দেম। অর্থাৎ যখন আপনি এসএপি লিখবেন তখন কোন কোন কমন মিস্টেকগুলো হয় আর কিভাবে আপনি সেগুলোকে আউটকাম করবেন বা অ্যাভয়েড করবেন, এটা হচ্ছে মূলত আজকের ক্লাসের টপিক। প্রথমে যদি আমরা বলি যে যখন হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়, তখন ওই অ্যাপ্লিকেশনের সাথে তো এসওপিটা তো যায়, রাইট? তো এই যে এসওপি যেটা আছে, এটা কিন্তু আসলে ফেইল হতে পারে অনেকগুলো কারণে। নট নেসেসারি যে আপনার এখানে ইনফরমেশনগুলো হচ্ছে ঠিক ছিল না, বা আপনার একাডেমিক প্রোফাইলটা খুব দুর্বল, রিসার্চ প্রোফাইল দুর্বল। শুধু এগুলোর কারণে কিন্তু আপনার রিজেকশনটা আসে না, বরঞ্চ আপনার যে এসওপিটা আপনি দিয়েছেন ওই এসওপিটা লেখার মধ্যে যদি কোনো ভুল থাকে, এরর থাকে, মিস্টেক থাকে, এটাও কিন্তু একটা ফেইলর বা রিজেকশনের বড় ধরনের একটা কারণ। সো কি কি আসলে আমরা ভুলগুলো করে থাকি এসওপি লেখার ক্ষেত্রে, এটা আমরা দেখবো, আর কিভাবে এটাকে আমরা ওভারকাম করতে পারি, অ্যাভয়েড করতে পারি, এই প্রত্যেকটা বিষয় আমরা ধরে ধরে শেখার চেষ্টা করব। প্রথমে যদি বলি উইক স্টোরি টেলিং, এটা আসলে কি? আমরা প্রথমে আপনাদেরকে বলেছিলাম যে যখন আমরা এসওপি লিখবো এটা হচ্ছে একটা গল্পের আকারে কিন্তু লিখতে হবে। বিষয়টা এরকম না যে আমরা জাস্ট ইনফরমেশনগুলো দিয়ে দিলাম, এটা এভাবে লিখলে হয় না। অর্থাৎ একটা গল্প যেভাবে আমরা লিখি, একটা শুরু থাকে, মাঝে কিছু থাকে, এরপর শেষে থাকে। অর্থাৎ যখন একটা গল্প পড়া হয় তখন পুরো জিনিসটা কিন্তু আমরা বুঝতে পারি। এসওপিটাও ঠিক এরকমই। এখন এই ক্ষেত্রে স্টোরি টেলিং এ যদি প্রবলেম হয়, সো এটা কিন্তু একটা মেজর প্রবলেম। বা স্টোরি যেটা আছে বা যেটা আপনি বলতে চাচ্ছেন এসওপির মধ্যে, এটা যদি ক্লিয়ার না হয় তাহলে কিন্তু হবে না। ওকে, তার মানে আপনাকে এটা ক্লিয়ার একটা একাডেমিক স্টোরির মতো বলতে হবে, নট লাইক একটা রিপোর্ট। আপনার রিপোর্ট যেভাবে লেখে ওরকম করে লিখলে হবে না। এখানে আপনার লজিক্যাল কানেকশন, ইমোশনাল কানেকশন সবকিছু কিন্তু থাকতে হবে। আপনার ফিউচার গোল থাকতে হবে, আপনি অতীতে কি করেছেন, এখন কি করছেন, অর্থাৎ প্রতিটা জিনিসেরই কিন্তু একটা কানেকশন থাকতে হবে। এরকম করে মূলত লিখতে হয়। এখন এখানে দেখি আমরা কি কি মেইনলি মিস্টেক করি। প্রথমে যদি বলি রাইটিং আনরিলেটেড ইনফরমেশন ইন প্যারাগ্রাফ ফর্ম, অর্থাৎ প্যারাগ্রাফের মধ্যে যদি আমরা আনরিলেটেড ইনফরমেশন লিখি। দেখেন একটু বলি আপনাদেরকে, মনে করেন যে যখন আমরা কোনো একটা প্যারাগ্রাফ লিখি বা একটা ইনফরমেশন লিখবো, এইখানে চাইলে আমরা অনেক কিছু লিখতে পারি, বাট অনেক কিছু লেখা যাবে না। যেগুলো আমার এই প্রোগ্রামের সাথে বা আমার অ্যাপ্লিকেশনের সাথে রিলেটেড, জাস্ট ওগুলো আমরা লিখবো, বাকি ইনফরমেশনগুলো আমরা অ্যাভয়েড করব। এরপর আপনার নো ক্লিয়ার ফ্লো ফ্রম ওয়ান আইডিয়া টু অ্যানাদার আইডিয়া, অর্থাৎ একটা আইডিয়া থেকে যদি আরেকটা আইডিয়ার মাঝে কোনো ক্লিয়ার যদি ফ্লো না থাকে, এটাও একটা মিস্টেক। সো এটা করা যাবে না। 3 নম্বর হচ্ছে বলি যদি নো এনগেজিং ইন্ট্রোডাকশন অর মিনিংফুল কনক্লুশন, যদি আপনার ইন্ট্রোডাকশনটা এনগেজিং না হয় আর এটা যদি আপনার মিনিংফুল না হয় বা কনক্লুশনটা যদি মিনিংফুল না হয় তাহলে কিন্তু হবে না। সো এই বিষয় দিকে একটু খেয়াল রাখা। এখন এইটাকে আপনি কিভাবে অ্যাভয়েড করবেন? আপনি এখানে যখন স্টোরি লাইন অ্যাপ্রোচ করবেন তখন আপনি প্রথমে ব্যাকগ্রাউন্ড দিবেন, তারপর মোটিভেশন, এরপর এক্সপিরিয়েন্স, তারপর হচ্ছে গোল। এই যে ফ্লোটা আছে এই ফ্লোটা যদি ফলো করেন তাহলে খুব ভালো মতো কিন্তু একটা স্টোরি লিখতে পারবেন। এরপর আপনাকে আপনার যে জার্নিটা আছে এইটা যখন দেখাবেন তখন রিয়েল এক্সাম্পল আপনি ইউজ করবেন। বিষয়টা এরকম না যে আপনি এমন কিছু বললেন ওইটার এগেনস্টে বা ওইটার বেসিসে আপনি কোনো ইনফরমেশন দিতে পারছেন না বা কোনো এভিডেন্স শো করতে পারছেন, এমন যাতে না হয়। অর্থাৎ রিয়েল এক্সাম্পল দিয়ে আপনাকে বোঝায় দিতে হবে যে আপনার এই কথাটা সত্য। এরপর স্টার্ট এবং এন্ড স্ট্রং টু লিভ অ্যান ইম্প্যাক্ট, যখন আপনি শুরু করবেন এবং শেষ করবেন এটা অনেকটা স্ট্রংলি করবেন, আর এটার যাতে একটা ইম্প্যাক্ট থাকে। চলেন একটা এক্সাম্পল দেখায় আসলে এটা কিভাবে করতে হয়। যেমন আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি, এটা যদি একটু লক্ষ্য করি, মাই জার্নি ইনটু মলিকুলার বায়োলজি বিগান দ্য ডে আই লস্ট মাই aunt to breast cancer. At that moment,
সায়েন্স ওয়াজ নট লঙ্গার জাস্ট এ সাবজেক্ট, ইট বিকেম এ মিশন। দেখেন, সে বলেছে যে তার এইটার প্রতি তার একটা প্যাশন আছে বা এটা নিয়ে সে কাজ করতে চায়। তার নাম হচ্ছে মলিকুলার বায়োলজি, সেটা স্পেসিফিক বলেছে। এবং এইটা তিনি কখন এইটার প্রতি প্যাশনেট হয়েছে বা ইন্টারেস্টেড হয়েছে একটা সময় বলেছে, রাইট? এরপর দেখেন এটা কেন হয়েছে, এটা কারণে তিনি বর্ণনা করেছে। আই লস্ট মাই আন্ট, আমি আমার মানে আন্টিকে হারিয়েছিলাম। এরপর হচ্ছে ব্রেস্ট ক্যান্সারের কারণে। সো দেখেন প্রত্যেকটা বিষয় বলেছে এবং তার কারণটা বলেছে, তার ব্যাকগ্রাউন্ডটা বলে দিয়েছে। শুধুমাত্র যদি আপনি বলেন আই এম ইন্টারেস্টেড ইন মলিকুলার বায়োলজি, এটা কিন্তু হলো না। ওকে, এটা অনেক উইক হবে। এই জন্যই কিন্তু এসওপি লেখাটা খুবই একটা ক্রিটিক্যাল কাজ। আপনি যদি জাস্ট অ্যাজ ইউজুয়াল লিখে দেন তাহলে এটা কিন্তু রিজেকশন চলে আসবে বা আপনি ভালো কোনো মার্ক পাবেন না। সেক্ষেত্রে আপনাকে এরকম একটু ডিটেলসে লিখতে হবে, প্রত্যেকটার জন্য কারণ এবং তার অ্যাভারেজটা শো করতে হবে। সেক্ষেত্রে আপনি ভালো করবেন। 2 নাম্বার যদি বলি, কপি পেস্টিং ফ্রম দি ইন্টারনেট। অনেকে দেখা যায় কি যে যখন এসওপি লিখে তখন ইন্টারনেট থেকে সরাসরি কপি করে। এটা হতে পারে চ্যাটজিপিটি, জেমিনি, তারপর ক্লোড, এরকম আরো অনেক আছে, ডিপসিক, এই ধরনের যে প্ল্যাটফর্ম আছে, গুগল আছে, এই জায়গা থেকে সরাসরি কপি করে দিয়ে দেয়। এটা করা যাবে না। যদি এটা করেন তাহলে এটা কিন্তু বোঝা যাবে। ওকে, আর তাছাড়া হচ্ছে এআই আপনার ডিটেক্টর দিয়ে যদি ডিটেক্ট করে তাহলে ধরা পড়ে যাবেন, সাথে সাথে আপনার অ্যাপ্লিকেশনটা রিজেকশন হয়ে যেতে পারে। সো এটা করা থেকে বিরত থাকবেন। কি করবেন, নিজে লিখবেন, নিজে কাস্টমাইজেশন করবেন, নিজের ইনফরমেশন দিয়ে আপনি লেখার চেষ্টা করবেন। যদি একটু খারাপও হয় তারপর বেটার রাদার দ্যান টু টেক দি ইনফরমেশন ওকে ফ্রম দি ইন্টারনেট। কপিং মানে কপি করা এসওপি টেমপ্লেট অর প্যারাগ্রাফটা কোনো ওয়েবসাইট, গুগল অথবা এআই জেনারেটেড যদি হয় তাহলে দেখা যাবে কি তার একটা প্লাগারিজম থাকে। প্লাগারিজম মানে আমরা জানি, এটা মানে হচ্ছে কোনো জায়গা থেকে যখন আপনি কোনো ইনফরমেশন কালেক্ট করেন উইদাউট রেফারেন্স। যেহেতু এই এসওপির মধ্যে কোনো রেফারেন্স আমরা ইউজ করি না, তার মানে এইটার প্লাগারিজমটা আমাদের একদম জিরো বা এর কাছাকাছি হতে হবে। দ্যাটস ওয়াই হচ্ছে আপনাকে কোনো জায়গা থেকে কপি করা যাবে না। ওকে, তো প্লাগারিজমটা ধরা পড়বে। প্লাগারিজম বাংলায় বলা হয় চুরি। সো এটা করা যাবে না। এটা যদি আপনি করেন তাহলে দেখা যাবে অ্যাডমিশন কমিটি আপনি এটাকে ডিটেক্ট করবে ফার্স্ট এসওপিটা, এবং তারা খুব মানে ইজিলি কিন্তু ধরে ফেলতে পারবে। তাদের যে ডিটেকশন সফটওয়্যার আছে তারা এটা দিয়ে কিন্তু ধরতে পারবে। সো এটা করা যাবে না, কোনো জায়গা থেকে কপি করা যাবে না। যেমন আপনার অনেকগুলি আছে, যেমন টার্টেন সফটওয়্যার দিয়ে আপনার প্লাগারিজমটা চেক করা যায়, এরকম আরো বেশ কিছু সফটওয়্যার আছে, খুবই পপুলার সফটওয়্যার। এরপর হচ্ছে মিস্টেক। কমন কি কি মিস্টেক করেন, দেখা যায় কি জেনারিক কিছু ফ্রেজ বা ক্লাই ক্লাই কেস আপনার এগুলো হচ্ছে ইউজ করেন, প্লিচেস। ওকে, এগুলো হচ্ছে জেনারিক ফ্রেজ, এগুলো ইউজ করা যাবে না। এরপর হচ্ছে পারফেক্ট কোনো এসএপি স্যাম্পল কপি করা যাবে না, আপনি কপি করবেন না। একজন পুরো একটা এসওপি আছে ওইটা সরাসরি আপনি কপি করে নিয়ে আসলেন, জাস্ট নিজের ইনফরমেশনগুলো রিপ্লেস করে, এটা করা যাবে না। এরপর নো পার্সোনাল কানেকশন ইন রাইটিং, অর্থাৎ রাইটিং এর সাথে যদি আপনার কোনো পার্সোনাল কানেকশন না থাকে এরকম যাতে না হয়, অর্থাৎ যাতে মনে হয় এটা আপনি নিজে লিখেছেন আর আপনার পরিবর্তে আপনার এসএপিটা যাতে আপনার হয়ে কথা বলতে পারে, আপনার রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করে। সো ওই রকম করে হচ্ছে এসএপিটা লিখতে হবে। এখন এটাকে আপনি কিভাবে অ্যাভয়েড করবেন, প্রথমত আপনি নিজে হচ্ছে লিখবেন। আপনার যে এসওপিটা এটা আপনাকে নিজে লিখতে হবে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে আপনি সিম্পল এবং অথেন্টিক ল্যাঙ্গুয়েজ এখানে ইউজ করবেন, কোনো কমপ্লেক্স বা জটিল বাক্য ইউজ করবেন না, যাতে যারা এক্সামিনার আছে বা অ্যাডমিশন কমিটি আছে তারা ইজিলি যাতে বুঝতে পারে। দেন হচ্ছে আপনার যে রাইটিংটা যেটা থাকবে এটা অবশ্যই হচ্ছে স্পেসিফিক এবং ইউনিক হতে হবে, আর যাতে করে আপনার এক্সপিরিয়েন্স যেটা আছে ওটা যাতে ভালো মতো বোঝা যায়। এরপর যদি বলি যে আপনার যে ইটা আছে এসওপিটা, এটা যে কোনো ইউনিভার্সিটি যদি পাঠানো যায় এরকম যদি একটা এসওপি হয়ে থাকে তাহলে আপনাকে বুঝতে হবে এটা হচ্ছে খুবই জেনারিক বা সাধারণ বা দুর্বল একটা এসওপি। অর্থাৎ যদি আপনি এটা এরকম ভাবেন যে জাস্ট আমি একটা টেমপ্লেট বানিয়ে রাখলাম, সো আমার কাজ হচ্ছে যতগুলো ইউনিভার্সিটিতে আমি অ্যাপ্লিকেশন করবো জাস্ট ওইটা আমি সেন্ড করে দিব, তাহলে আপনাকে বুঝতে হবে আপনার ওই এসওপির মানটা খুবই কম আর এটার ভ্যালু খুব কম, ওইটা খুবই সাধারণ, খুবই জেনারিক, খুবই কমন একটা এসওপি হয়েছে, এটা এক্সট্রা কোনো ভ্যালু কিন্তু আপনাকে দিবে না। ওকে, সো আপনাকে এইরকম একটা এসওপি বানাতে হবে যেটা কাস্টমাইজেবল। আপনি প্রতিটা ইউনিভার্সিটিতে যখন অ্যাপ্লিকেশন করবেন যাতে ওইটা আপনি কাস্টমাইজেশন করতে পারেন, নিজের মতো করে ডিজাইন করতে পারেন, ইনফরমেশন চেঞ্জ করতে পারেন বা চেঞ্জ করতে হয়,
এরকম করে হচ্ছে আপনি এসএপিটা লিখবেন। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি এই টপিকটা। থার্ড যদি বলি যে টু মাচ বায়োগ্রাফি, দেখেন আমি একটু বলি আপনাদেরকে এসএপিটা আসলে কি। এসএপিটা হচ্ছে যে আপনার একাডেমিক, আপনার অ্যাচিভমেন্ট, আপনার রিসার্চ, এই প্রত্যেকটা বিষয়টাকে হচ্ছে ফুটিয়ে তুলে জাস্ট একটা বা দুইটা পেজের মাধ্যমে, মানে খুবই শর্ট একটা স্টোরি। এই ক্ষেত্রে এসে যদি আপনি আপনার পার্সোনাল যে ইনফরমেশনগুলো অনেক বেশি পরিমাণ দেন, লাইক হচ্ছে আপনার ড্রিমস, আপনার হবি, আপনার ফ্যামিলি হিস্টোরি, যেগুলো হচ্ছে রেলিভেন্ট না, তাহলে কিন্তু প্রবলেম। আপনাকে ফোকাস করতে হবে আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, আপনার রিসার্চ ব্যাকগ্রাউন্ড, আপনার অ্যাচিভমেন্ট, আপনার ফিউচার গোল, আপনার প্ল্যানিং, কেন আপনি এখানে অ্যাপ্লাই করেছেন, কেন এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছেন, কেন সাবজেক্ট চুজ করেছেন, আপনার প্রিভিয়াসের সাথে আপনার বর্তমান কাজের কি রেলিভেন্ট আছে নাকি নেই, রেলিভেন্সি আছে নাকি নেই, এই প্রতিটা বিষয়কে আপনাকে অ্যালাইন করতে হবে, ফুটিয়ে তুলতে হবে, ডেমনস্ট্রেশন দেখাতে হবে। বাট আপনি যদি সেটা না করেন, এটার পরিবর্তে আপনি আপনার পার্সোনাল ইনফরমেশন যদি শেয়ার করেন, তাহলে কিন্তু প্রবলেম। সো এটা করা যাবে না। ওকে, দেখেন এক্ষেত্রে আমরা বেশ কিছু মিস্টেক করি, যেমন অ্যাডিং চাইল্ডহুড স্টোরি লাইক সিন্স চাইল্ডহুড আই ওয়ান্টেড টু বি এ সায়েন্টিস্ট। দেখেন এটা কিন্তু খুবই সাধারণ একটা কথা। ছোট কাল থেকে বা যখন আমি ছোট ছিলাম তখন হতে আমি চেয়েছিলাম একজন সায়েন্টিস্ট হতে। এটা কোনো কথা হলো? এটা কোনো ভ্যালু আছে কথার? ছোটকালে একটা মানুষ কিছু বোঝে যে সে সায়েন্টিস্ট হবে? সে তো আসলে জানেই না আসলে সায়েন্টিস্ট কি বা সায়েন্স কি বা এর মধ্যে কি কি আছে। সো এটা খুবই একটা লেম, খুবই একটা সাধারণ কথা। সো এই ধরনের কথা প্লিজ 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 আপনারা ইউজ করবেন না। যদি ইউজ করেন সো বুঝতে পারছেন রিজেকশন চলে আসতে পারে বা আসবে, মোটামুটি ধরে রাখতে পারেন। এরপর আপনার রাইটিং লাইকে অটোবায়োগ্রাফি, ওকে, এগুলি করা যাবে না। তারপর হচ্ছে ডিসক্রাইবিং পার্সোনাল লাইফ ইন ডিটেল, অর্থাৎ আপনি আপনার পার্সোনাল লাইফ একদম ডিটেইলসে বলা শুরু করলেন। যেমন হচ্ছে আমি, আমার এটা পছন্দ, আমি এটা খেলি, আমি এটা খাই, আমার এই কজন ভাই বোন আছে, আমার বাবা এটা করে, আমার মা এটা করে। এই ধরনের পার্সোনাল ইনফরমেশন অ্যাভয়েড করবেন, এগুলো করা যাবে না। এগুলো যদি করেন রিজেকশন চলে আসতে পারে। এরপর হচ্ছে হাউ টু অ্যাভয়েড, কিভাবে জিনিসটা অ্যাভয়েড করবেন। দেখেন যেটা আমি বলেছি, ফোকাস করবেন কিসের ওপর, একাডেমিক গ্রোথ অ্যান্ড প্রফেশনাল গোল যেটা আছে এইটার উপর আপনারা ফোকাস করবেন। নেক্সট আপনি মেনশন করতে পারেন অনলি রেলিভেন্ট এক্সপিরিয়েন্স। যেমন আমি আমার নিজের কথা যদি বলি, আমি একটা ইউনিভার্সিটিতে জব করেছি। সো এটা আমি বলতে পারি যে আমি একটা ইউনিভার্সিটিতে জব করেছি, আমি আমার ডিপার্টমেন্টে জব করেছি, ওকে, এটা আমার সাথে রেলিভেন্ট। আমি একটা রিসার্চ অর্গানাইজেশনেও জব করেছি, এটা আমি বলতে পারি। হুম, বাট আমি যদি হচ্ছে এখন একটা ব্যাংকে জব করি, বাট আমি একজন ফার্মাসিস্ট, তাহলে এটা আমি কি বলতে পারবো? এটা আমি বলতে পারবো না। কেন বলতে পারবো না? কারণ আমি একজন ফার্মাসিস্ট। সো এই ফার্মাসি এই সাবজেক্টের সাথে কিন্তু ব্যাংকের কোনো মানে রিলেশন নাই। সো আমি যদি ব্যাংকে জব করেও থাকি, ওইটা এখানে আমি মেনশন করতে পারবো না। যদি করি, এটা কিন্তু একটা ডিসক্রেডিট আমার জন্য। ওকে, সো এটা করা যাবে না। তার মানে ওই জবগুলো আপনি এখানে বলবেন যেটা আপনার সাথে রেলিভেন্ট। এরপর হচ্ছে কিপ কন্টেন্ট পারপাসফুল অ্যান্ড ফোকাসড। আপনার কন্টেন্টটা রাখতে হবে পারপাসফুল অ্যান্ড ফোকাসড রাখতে হবে। র্যান্ডম ইনফরমেশন, এখন এটা একটু পর আরেকটা, এই ধরনের কিছু বলা যাবে না। নেক্সট পয়েন্টটা হচ্ছে গিয়ে ইররেলিভেন্ট এক্সপেরিয়েন্স, যেটা একটু আগে আমরা বললাম। এটা আসলে কি? যেমন হচ্ছে যে আপনি এমন কোনো একটা যদি জব করেন, তার এক্সপেরিয়েন্স আছে যেটা আপনার সাবজেক্টের সাথে অ্যালাইন করে না, সো এটা এখানে দেওয়া যাবে না। এটা হচ্ছে তার মেন কথা। বাট এর পরও যদি একটু বলি, যেমন আপনি মেনশনিং করলেন আপনার হবি অর অ্যাক্টিভিটি যেটা হচ্ছে আপনার প্রোগ্রামের সাথে কানেক্টেড না। এরপর আপনার আননেসেসারি অনেক কথাবার্তা লিখলেন, ডিটেলসে লিখলেন অ্যাবাউট আপনার জব বা পার্ট জব যেটা আপনার এইটার সাথে রেলিভেন্ট না, সাবজেক্টের সাথে রেলিভেন্ট না। এরপর হচ্ছে আপনার অনেকগুলো অ্যাচিভমেন্ট আপনি এখানে লিস্ট করে দিলেন বা বললেন, যেটা হচ্ছে আপনার কাজের সাথে হচ্ছে কোনো রিলেশন নাই, কিছু নাই। সো এই ধরনের কোনো কিছু লেখা যাবে না। প্রত্যেকটা জিনিস একদম ফোকাস করে হচ্ছে লিখতে হবে আপনাকে। অর্থাৎ যেটাই লেখেন এইটাই যাতে আপনার সাবজেক্টের সাথে রিলেট করে। এরপর আপনি এটাকে অ্যাভয়েড করবেন কিভাবে, এটা একটু বলি। আপনি চেষ্টা করবেন যে প্রত্যেকটা প্যারাগ্রাফ যাতে কানেক্টেড থাকে আপনার একাডেমিক যে গোল আছে এইটার সাথে, অর্থাৎ যার জন্য আপনি এসএপিটা লিখছেন এইটার সাথে যাতে কানেক্ট থাকে প্রতিটা প্যারাগ্রাফ, এই জিনিসটাকে এনশিওর করবেন। এই ক্ষেত্রে হচ্ছে আপনি রিসার্চ অ্যাবিলিটি এটা আপনি নিয়ে আসতে পারেন, একাডেমিক প্রিপারেশন এটা নিয়ে আসতে পারেন, লিডারশিপ আর প্রবলেম সলভিং স্কিল এটা নিয়ে আসতে পারেন। যেমন এটা কিভাবে হতে পারে, যেমন আপনার একটা রিসার্চ টিম আছে, সেক্ষেত্রে আপনি আপনার রিসার্চ টিমে একজন লিডার, আপনি সুপারভাইজ করছেন বা করেছেন, এটা কিন্তু এক ধরনের লিডারশিপ। আপনি একটা ল্যাবে যখন কাজ করছে তখন হচ্ছে আপনি এটা ইউজ করতে পারেন। ওকে,
বা আপনি যদি হচ্ছে এমন কোনো একটা কাজ করেন, লিডারশিপের কাজ করছেন যেটা অ্যাকচুয়ালি রিলেটেড না, সো এটা না দেওয়াটা হচ্ছে বেটার। যেহেতু এখানে ওয়ার্ডের একটা লিমিটেশন আছে, আমরা চাইলেও অনেক বেশি পরিমাণ ইনফরমেশন দিতে পারবো না। এরপর প্রবলেম সলভিং স্কিল, লাইক আপনি যখন এক্সপেরিমেন্ট করেছেন আপনার ল্যাবের মধ্যে, তখন দেখা গেছে যে একটা প্রবলেম অ্যারাইজ হয়েছে, তখন আপনি এটাকে সলভ করেছেন। আপনি এটা কিভাবে সলভ করেছেন? এই যে সলভ, মানে প্রবলেম সলভিং স্কিল এটা আপনার মধ্যে আছে, তখন ওই জিনিসটাকে আপনি এক্সপ্লেন করে দিতে পারেন জাস্ট 2-1 লাইনের মধ্যে, তখন কিন্তু তারা এটা বুঝে যাবে। বাট আপনি যদি তার ব্যাকগ্রাউন্ড না বলেন, তার কারণ, সময়, এই ধরনের কোনো কিছু না বলেন, তাহলে কিন্তু তারা আপনার এই কথাটা বিলিভ করবে না। এরপর হচ্ছে মোটিভেশন ফর হায়ার স্টাডি। হায়ার স্টাডির জন্য আপনার যে মোটিভেশন আছে, এই জিনিসটা আপনি মেনশন করবেন। তার মানে আমরা বুঝতে পারলাম যে ইররেলিভেন্ট এক্সপেরিয়েন্সটা কি আর কিভাবে হচ্ছে এই জিনিসটাকে আপনি অ্যাভয়েড করবেন। এখানে জাস্ট আরেকটা কথা যদি বলি, সাপোজ হচ্ছে যে আপনি যে যে এক্সপেরিয়েন্স গুলো আপনার অ্যাপ্লিকেশনে সাপোর্ট দিবে না, জাস্ট ওগুলোকে রিমুভ করে দিবেন, তাহলে হয়ে যাবে। এরপর হচ্ছে গ্রামার এরর অ্যান্ড রিডান্ডেন্সি। রিডান্ডেন্সি মানে হচ্ছে যে রিপিটেশন, বা গ্রামার এরর তো আমরা বুঝি, মানে গ্রামাটিক্যাল যদি কোনো মিস্টেক হয় সেটাকে আমরা বলি হচ্ছে গ্রামার এরর। দেখেন, যখন আপনি একটা এসওপি লিখেন, এখানে তো মোটামুটি ওয়ার্ডের একটা লিমিটেশন থাকে, পেজের একটা লিমিটেশন থাকে, আপনি চাইলে এখানে অনেক বেশি পরিমাণ কিছু অ্যাড করতে পারবেন না। এখন এই ছোট একটা লেখার মধ্যেও যদি অনেক বেশি পরিমাণ গ্রামাটিক্যাল মিস্টেক হয়, সো এটা কিন্তু প্রবলেম। এটা নিয়ে কিন্তু আপনাকে ফার্দার থিঙ্ক করতে হবে, রাইট? সো সেক্ষেত্রে আপনাকে কয়েকটা বিষয় একটু খেয়াল রাখতে হবে। দেখেন, যখন আমরা একটা লিখি তখন গ্রামাটিক্যাল এরর বা রিডান্ডেন্সির ক্ষেত্রে কি কি আমাদের মিস্টেক হতে পারে? ফার্স্ট অফ অল, রিপিটিং সেম আইডিয়া মেনি টাইমস, অর্থাৎ আপনি একই কথা যদি বারবার লিখেন, রিপিটেশন করেন, সো এটা কিন্তু হতে পারে, এটা করা যাবে না। এরপর ইউজিং ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ, আপনাকে ফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে, প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে, সবগুলো কিন্তু প্যারালাল বা সেম থিং। বাট আপনি যদি এখানে ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করেন, সো এটা করা যাবে না। যে হোক, ইনফর্মাল বা ফর্মাল ল্যাঙ্গুয়েজ নিয়ে আমরা আগের ক্লাসে বিস্তারিত কথা বলেছি, সো এখানে এই জিনিসটাকে আর বেশি বড় করছি না। এরপর হচ্ছে লং বা কনফিউজিং সেন্টেন্স, আপনি যদি অনেক বড় সেন্টেন্স ইউজ করেন বা আপনি যদি কনফিউজিং কোনো সেন্টেন্স ইউজ করেন, তাহলে এটা কিন্তু প্রবলেম। অর্থাৎ যে রিডার আছে, যে এক্সামিনার বা অ্যাডমিশন কমিটি আছে, ওনারা কিন্তু এটা পড়ে বুঝতে পারবে না। সো আপনার উচিত শর্ট সেন্টেন্সে এই জিনিসটাকে সুন্দর করে প্রেজেন্ট করা। এরপর যখন আমরা একটা সেন্টেন্স লিখি, সেক্ষেত্রে আমাদের গ্রামাটিক্যাল মিস্টেক হয়, দেখা যায় পাংচুয়েশন মিস্টেক হয়, দাঁড়ি, কমা, ফুল স্টপ, এই ধরনের বেশ কিছু মিস্টেক হতে পারে। সো এই বিষয়গুলোকে একটু খেয়াল রাখা। এখন যদি বলি আপনি কিভাবে এইগুলোকে অ্যাভয়েড করতে পারেন। ফার্স্ট, আপনি হচ্ছে গিয়ে প্রুফ রিড করতে পারেন মাল্টিপল টাইমস, অর্থাৎ আপনি অ্যাগেইন কয়েকবার পড়বেন, 2বার, 3বার, 4বার, 5বার পড়বেন। যতবার পড়বেন ততবার দেখবেন কিছু না কিছু ভুল ওই জায়গা থেকে বের হচ্ছে, বা ওই জায়গায় আরো বেশ কিছু কারেকশন বা মডিফিকেশন দরকার হচ্ছে। সো আপনার কাজ হচ্ছে কয়েকবার পড়া, অ্যাটলিস্ট 5 থেকে 6বার হচ্ছে পড়া, একদম মনোযোগ দিয়ে ধরে ধরে ওয়ার্ড বাই ওয়ার্ড, লাইন বাই লাইন পড়বেন, এডিট করবেন নিজের মতো করে, দেখবেন কোথাও কোনো মিস্টেক আছে কিনা। তার মানে এক নাম্বার কাজ হচ্ছে আপনার প্রুফ রিড করা মাল্টিপল টাইমস। সেকেন্ড হচ্ছে আপনি এক্ষেত্রে ইউজ করবেন হচ্ছে ক্লিয়ার অ্যান্ড ফর্মাল ল্যাঙ্গুয়েজ, কোনো ক্লিয়ার বা মানে ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন না। এরপর হচ্ছে রিপিটেশন, যদি কোনো সেন্টেন্স থাকে বা ওয়ার্ড থাকে বা ফিলার্স থাকে, এগুলোকে আপনি অ্যাভয়েড করবেন বা রিমুভ করে দিবেন। দেন হচ্ছে গ্রামাটিক্যাল, মানে গ্রামার কারেকশন করার জন্য বেশ কিছু টুল আছে, যেমন একটা সফটওয়্যার আছে গ্রামারলি সফটওয়্যার, সো ইউ ক্যান ইউজ দিস সফটওয়্যার বিকজ গ্রামারলি এই সফটওয়্যারটা আপনি ফ্রিতে পাবেন, বা এইটার পেইড মানে প্রিমিয়াম ভার্সনটাও আছে, ওইটা আপনি চাইলে নিতে পারেন। তবে অ্যাজ ইউজুয়াল আপনার ফ্রিটা দিয়ে কাজ হয়ে যায়। এটা করবে কি, যখন আপনি লিখবেন, লেখার মধ্যে যদি কোনো ভুল হয় তখন এটা আপনাকে হেল্প করবে। এটা আমরা রেগুলারলি ইউজ করি রিসার্চের কাজের জন্য। এরপরও কিন্তু আপনি ম্যানুয়ালি এটাকে এডিট করে নেবেন। তো মোটামুটি আমরা বুঝতে পারলাম কিভাবে জিনিসগুলোকে অ্যাভয়েড করবেন। এখন একটা এক্সাম্পল দিয়ে বিষয়টা আরেকটু ক্লিয়ার করি। যেমন আমরা যদি একটা সেন্টেন্স লিখি, যেমন আই এম ভেরি প্যাশনেট অ্যান্ড ডেডিকেটেড, হার্ড ওয়ার্কিং অ্যান্ড মোটিভেটেড। দেখেন, এই কথাটা খুবই জেনারিক, খুবই সাধারণ একটা কথা হয়েছে। তার মানে এই ধরনের কোনো কিছু লেখা যাবে না, এটা সবাই লিখতে পারে, রাইট? যেমন আপনি প্যাশনেট, আপনি কেন প্যাশনেট, আপনি এটা বলেছেন? আপনি এটা বলেন নাই। এরপর আপনার ডেডিকেটেড, আপনি কিভাবে এটা ওনারা বুঝতে পারবে যে আপনি ডেডিকেটেড? আপনি হার্ড ওয়ার্কিং, তারা কিভাবে বুঝতে পারবে আপনি হার্ড ওয়ার্কিং, রাইট? তার মানে তারা এই কথাগুলো কিন্তু বিলিভ করবে না, তারা এগুলো কিন্তু ভেরিফাই করতে পারছে না। এরপর আপনি যে মোটিভেটেড, তারা কিভাবে বুঝতে পারবে? অর্থাৎ এক্সাম কমিটি তারা কিভাবে বুঝবে যে আপনি মোটিভেটেড, আপনি হার্ড ওয়ার্কিং, আপনি ডেডিকেটেড, আপনি প্যাশনেট? সো তাদেরকে বুঝিয়ে দিতে হবে। তাদেরকে কিভাবে বুঝিয়ে দিবেন? লেখার মাধ্যমে বুঝিয়ে দিবেন।
দেখেন আমরা নিচের লাইনটা একটু পড়ি। আই এম স্ট্রংলি মোটিভেটেড টু পারসিউ। ওকে, এই যে দেন হচ্ছে দেখেন আমি এখানে বলে দিচ্ছি কোনটার প্রতি, রিসার্চ ইন ক্যান্সার বায়োলজি। দেখেন আমি তাদেরকে স্পেসিফিকলি বলে দিয়েছি কোনটার প্রতি। দেখেন এখানে কিন্তু আমরা বলিনি, বাট এখানে আমরা বলে দিচ্ছি কোনটার প্রতি। ওকে, এখন কেন কেন আমরা এটা এখানে বলে দিয়েছি, কারণ হচ্ছে মাই একাডেমিক ট্রেনিং অ্যান্ড ল্যাবরেটরি এক্সপিরিয়েন্স, তার মানে আমার একাডেমিক যে ট্রেনিং আছে বা এক্সপিরিয়েন্স আছে এটা কিন্তু ক্যান্সার বায়োলজি রিলেটেড। দ্যাটস ওয়াই হচ্ছে আমি এই টপিকের প্রতি ইন্টারেস্টেড বা মোটিভেটেড। বোঝা গেছে বিষয়টা? তার মানে আমরা বুঝতে পারলাম যে আমরা যদি জেনেরিক একটা কিছু লিখি এটা আসলে হবে না, আমাদেরকে লিখতে হবে হচ্ছে একদম স্পেসিফিক ভাবে মেনশন করে, অর্থাৎ তাদেরকে আমাদের এভিডেন্স সহ বুঝিয়ে দিতে হবে, তাহলে এই জিনিসটা বেটার। এরপর লাস্ট স্লাইডটা আজকের ক্লাসের, এটা একটু এক্সপ্লেন করি। যদি আপনি একটা রেসিপি লেখেন অবশ্যই আপনার রেসিপির একটা অরিজিনালিটি থাকা চাই। এটা এমন যাতে না হয় জাস্ট কপি অ্যান্ড পেস্ট, তাহলে কিন্তু হবে না। এসওপি এটা রিফ্লেক্ট করবে আপনার ইউনিক আইডেন্টিটি অ্যান্ড পারপাস, আপনার যে ইউনিকনেস আছে এই বিষয়টাকে রিফ্লেক্ট করে। তো দেখা যায় যে আপনি এখানে যদি অরিজিনালিটি না থাকে তাহলে কিন্তু প্রবলেম। অনেক আপনার এসওপি আছে যাদের মধ্যে দেখা যায় যে কোনো নাই, অরিজিনালিটি নাই, আইডিয়া নাই বা পার্সোনাল ভয়েস নাই, জাস্ট কপি পেস্ট। সো এক্সাম কমিটি তারা যেহেতু হাজার হাজার এসওপি তারা পড়ে বা পড়ছে প্রতিনিয়ত, দ্যাট মিনস তারা আপনার এসওপিটা দেখলে বুঝে যাবে যে আপনি এটাকে কপি করেছেন নাকি নিজের থেকে লিখেছেন। আর আপনি যদি এখানে মিথ্যে কথা বানিয়ে বানিয়ে লেখেন তাহলে কিন্তু হবে না। যেমন আপনি বললেন যে আপনি রিসার্চের কাজে খুবই ভালো, আপনার ক্যান্সারের প্রতি আপনি খুবই ইন্টারেস্টেড, অথচ দেখা গেল যে আপনার প্রজেক্টে ক্যান্সার রিলেভেন্ট কোনো কাজ আপনি করেননি, আপনি মাস্টার্সের থিসিসে ক্যান্সার রিলেভেন্ট কোনো কাজ করেননি, আপনার এ রিলেভেন্ট কোনো এক্সপিরিয়েন্স নাই, কোনো সার্টিফিকেট নাই, কোনো পাবলিকেশন নেই, কিচ্ছু নেই, বাট আপনি এখানে বলছেন যে আপনি এটার প্রতি অনেক বেশি ইন্টারেস্টেড বা আপনার এক্সপিরিয়েন্স আছে, তখন কিন্তু তারা ধরে নেবে আপনার এই কথাটা ফলস বা মিথ্যা। দ্যাটস ওয়াই হচ্ছে আপনার প্রতিটা কাজের জন্য আপনাকে প্রমাণ সহ বলতে হবে, এই জিনিসটা কিন্তু ইউনিকনেস যে জিনিসটা সেটাকে শো করবে। এখন এই যে অরিজিনালিটি যে প্রবলেম, এটাকে আপনি কি কি প্রবলেম হতে পারে আর কিভাবে এটাকে সলভ করবেন। প্রথমে আমরা একটু দেখি যে মিস্টেকগুলো কি হয়। যেমন ধরেন যে অরিজিনালিটি যদি না হয় আমরা এই ধরনের মিস্টেকগুলি করি। আই ওয়ান্ট টু গেইন নলেজ, দেখেন খুবই সাধারণ একটা কথা, ওকে, যে কেউ বলতে পারে এটা। এরপর আই ওয়ান্ট টু এনহ্যান্স মাই স্কিল, আমি আমার স্কিলটা এনহ্যান্স করতে চাই, ইনক্রিজ করতে চাই। অ্যান্ড ইউর ইউনিভার্সিটি ইজ দ্য বেস্ট ইউনিভার্সিটি ইন দ্য ওয়ার্ল্ড, দিস এই ধরনের কথাবার্তা অ্যাকচুয়ালি লেম। ওকে, সো এগুলি বলা যাবে না, আপনাকে আরেকটু অ্যাডভান্স বলতে হবে, আরেকটু সুন্দর করে বলতে হবে। সো এগুলোকে আপনি কিভাবে অ্যাভয়েড করবেন, এই যে নিচে আমি এখানে এক্সপ্লেন করেছি। দেখেন আপনি যদি এগুলো লেখেন তাহলে কিন্তু আপনার পেপারের মধ্যে কোনো অরিজিনালিটি নেই, কারণ এটা সবাই লেখে, সবাই কপি করে, বাট আপনি এটা লিখবেন না, কারণ আপনি স্মার্ট, আপনি জানেন যে কিভাবে লিখতে হয়, কারণ আপনি আমাদের কাছ থেকে শিখেছেন বা আপনি অন্য কারো কাছ থেকে শিখেছেন, তো আপনি এটা জানেন। ওকে, দেখেন এটা কিভাবে লিখতে হয়। প্রথমত আপনি এখানে লিখতে পারেন যে দিস এক্সপেরিয়েন্স টট মি। ওকে, মানে এই অভিজ্ঞতাটা আমাকে বলেছিল। যেমন আপনি একটা একটা এক্সপেরিমেন্ট করেছেন ল্যাবের মধ্যে, ওই জায়গা থেকে একটা আইডিয়া পেয়েছেন, এটা হতে পারে আপনি একটা রিসার্চ অর্গানাইজেশনে কাজ করছেন, এটা হতে পারে আপনি একটা প্রজেক্টে কাজ করেছেন, এটা হতে পারে আপনি কোনো একটা ফেলোশিপে কাজ করেছেন, এটা হতে পারে। এই যে ডিফারেন্ট ডিফারেন্ট যে আপনার এক্সপেরিয়েন্স আছে এগুলো থেকে আপনি আইডিয়া পেয়েছেন বা এগুলোর কথা দিয়ে আপনি রেফারেন্স দিবেন, সো আপনারটার ইম্প্যাক্ট অনেক বেশি। এরপর হচ্ছে আই রিয়েলাইজ দ্যাট আপনি বলতে পারেন, এবং দিস মোটিভেটেড মি টু, এই ধরনের কোনো একটা কিছু দিয়ে কিন্তু শুরু করতে পারেন। তো আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে হচ্ছে নো অরিজিনালিটি, মানে অরিজিনালিটি মিস্টেকটা আমরা কিভাবে করি, এই যে, আর এটাকে কিভাবে আপনি ওভারকাম করবেন বা অ্যাভয়েড করবেন। এখানে আরেকটা কথা যদি বলি, দেখেন এটা হতে পারে আপনার অথেন্টিক, সিনসিয়ার অ্যান্ড স্পেসিফিক হবে, যাতে করে আপনার কোনো জায়গা থেকে কপি করেছেন এটা বোঝা না যায়। আমাদের ক্লাসটা আমরা শেষ করে ফেলেছি। আশা করা যায় আজকের ক্লাস নিয়ে কারো কোনো প্রবলেম থাকার কথা না। এরপরও যদি প্রবলেম থাকে অবশ্যই আপনারা ভালো মতো হচ্ছে দেখবেন, আমাদের যে ক্লাসটা কয়েকবার করে দেখবেন। ওকে, সেক্ষেত্রে ইনশাল্লাহ আপনারা খুব ভালোভাবে জিনিসটা বুঝতে পারবেন। নেক্সট ক্লাস আমাদের অন্য একটা টপিকের উপর হবে, মানে এসওপির উপরই। ইনশাল্লাহ নেক্সট ক্লাস দেখার জন্য সবাইকে অ্যাডভান্স জানিয়ে রাখছি, যাতে করে আপনারা কোনো ক্লাস মিস না করেন। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।